বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিশালগড় দক্ষিণ কোয়াঢেপা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হয় আজ। উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। আজ সকাল 11টায় এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ কোয়াঢেপা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন হয়। এর উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের 5,36,000 টাকা ব্যয়ে বিদ্যালয়ে নতুন 5টি ভবনের উদ্বোধন করা হয়। এর মধ্যে একটি বিজ্ঞান রুম এবং অপর 4টি শ্রেণীকক্ষ। বিদ্যালয়টি 1953 সালে প্রতিষ্ঠিত হয়। 2003 সালে ষষ্ঠ শ্রেণী এবং 2009 সালে উচ্চ বিদ্যালয়ের রূপ ধারণ করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ চৌধুরী ও কোয়াঢেপা পঞ্চায়েত প্রধান ঝুনু বেগম এবং বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বলদে সিং। এছাড়াও বিদ্যালয়ে মাঠ, বাউন্ডারি, বিজ্ঞান শিক্ষক, রাস্তা, প্রধান শিক্ষক সহ আরও যাবতীয় সমস্যা লক্ষ্য করা গেছে। আজকের অনুষ্ঠানে এলাকাবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনেকে ভূমি দান করেছে, তারপর তাকে আমরা চিরদিন স্মরণে রাখছি। সরকারি খাতায় তার নাম থাকবে এবং প্রত্যেকটা ছেলে মেয়ে, আমরা রাজ্যবাসী, আমরা সরকার তার কাছে ঋণী থাকবে। কাজে এই উদ্যোগটা আপনারা নেবেন এবং এলাকার যারা নাকি অভিভাবক রয়েছেন, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষিকা দিলে এটা একটা দিক। দ্বিতীয় দিকটা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বিল্ডিংটা হয়েছে, এটার দিকে তাকিয়ে তো মন ভরবে না। যদি আমি বুঝতে চাই যে স্কুলে পড়াশোনা কিরকম হয়, আপনারা খোঁজ খবর রাখেন কিনা অভিভাবকরা? গত 3 বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল খুব ভালো হয়নি তো, কেন হবে না? তার অর্থ হচ্ছে আমাদের ছেলেমেয়েরা পেছনে পড়ে যাচ্ছে। শতকরা 50 জন 45 জন যদি পাস করে, বাকি অর্ধেকের মতো ছেলেমেয়ে যদি ফেল করে মাধ্যমিক পরীক্ষায়, তার মানে সে কি আবার পরীক্ষা দিচ্ছে? এই খবর কয়জন রাখে? এক সময় আমাদের রাজ্যে তফসিল জাতি, তফসিল উপজাতি, অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ শিক্ষার দিক থেকে অনেক অনেক পেছনে পড়েছে। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াইতে অনুষ্ঠিত ত্রিপুরা গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় সম্মেলনের দ্বিতীয় দিনে সংগঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। সম্মেলনে 9টি প্রস্তাব প্রসঙ্গে জানান বনমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে খোয়াই শহরে। 9 নভেম্বর বিশাল জনঢলের মিলনায়তনে প্রকাশ্য সমাবেশের পরেই শুরু হয় সম্মেলনের কাজ। গতকাল দ্বিতীয় দিনে রাত পর্যন্ত মোট 25 জন প্রতিনিধি আলোচনা সম্পন্ন করেছেন বলে জানালেন বনমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। গতকাল সাংবাদিক বৈঠকে তিনি একথা জানান। এটা 4 বছর পর সংগঠিত হচ্ছে। আমাদের 19 সম্মেলন হয়েছিল গত অগাস্ট 2009 ইংরেজিতে। আমাদের এই সম্মেলন এটা যে আমাদের যে সভ্যপথ তার ভিত্তিতে গত বছরে আমাদের মোট সর্বপদ সংগঠিত হয়েছিল 1,97,522টি, অর্থাৎ প্রায় সর্বমোট 550 প্রতিনিধি আমাদের এই সম্মেলনে এসেছে। তো গতকাল প্রকাশ্য সমাবেশের পর আমাদের এই প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি মালবাড়ির পলিটব্যুরোর অন্যতম সদস্য কমরেড ইন্দিরা কারা, তিনি এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সম্মেলনে যে সমস্ত বিষয় উঠে এসেছে তার মধ্যে প্রথমত আলোচনা হয় রাজ্যে গণমুক্তি পরিষদ সহ সমস্ত বামপন্থী গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক বা গণতান্ত্রিক সংগঠন রাজ্যে বামফ্রন্ট সরকারের সহযোগিতায় বিকল্প একটা অর্থনৈতিক কর্মসূচিতে সারা দেশে যখন এই বিশ্বায়ন উদাসীকরণ নীতিতে এবং ইউপিএ 2 সরকারের জনবিরোধী নীতির কারণে ধুঁকছে, সেখানে একটা বিকল্প কর্মসূচিতে এই রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যেরকমভাবে লড়াই করছে এ বিষয়ে নানা আলোচনা করা হয়েছে, প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি জিতেনবাবু আরও জানান যে বিগত 66 বছর ধরে পরিবার ভিত্তিক সভ্যপদ গ্রহণ করা হয়েছে 1,97,522টি, কিন্তু বিভিন্ন কারণে তা পরিবার ভিত্তিক বাড়ানো যাচ্ছে না। তাই গণমুক্তি পরিষদের সম্মেলনে এই নিয়ে আলোচনা চলছে যাতে করে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ প্রত্যেকেই অন্যান্য সংগঠনের মতোই গণমুক্তি পরিষদের সভ্যপদ ও দেওয়া যায় কিনা। কেন্দ্রীয় সম্মেলনে মোট 9টি প্রস্তাব গ্রহণ করা হবে বলে জানালেন বনমন্ত্রী। আশ্রিত বিজেপি
তার বিরুদ্ধে যে বিকল্পের সংগ্রাম আমরাও এই রাজ্যের উপজাতি জনগণ সহ সমস্ত অংশের মানুষের মধ্যে কিভাবে করতে করে তুলতে পারি। তো এই হলো মোটামুটিভাবে আমাদের তৃতীয় অধিবেশনের এখন অব্দি আলোচনা এবং বিভিন্ন দিক। আমরা এই সম্মেলনে 9টি প্রস্তাব আমরা গ্রহণ করবো। আমি শুধু হেডলাইনগুলো করে যাচ্ছি। প্রস্তাবগুলি হলো, যেমন নিয়োগের ক্ষেত্রে ব্যাকলগ সহ সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে 100% রোস্টার নিয়ে নিয়োগ করতে হবে। তারপর অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক গণ আন্দোলন করে তোলার সপক্ষে, সুষ্ঠু সংস্কৃতির সপক্ষে এবং অপসংস্কৃতি কুসংস্কারের বিরুদ্ধে সারা দেশে গণ অধিকার আইন যথাযথ কার্যকরী করতে এবং শুধু পাট্টা দেওয়া না, সে পাট্টার জমি যাতে ব্যবহারে কেন্দ্রীয় সরকার সেরকম অর্থ তারা এই বরাদ্দ করেন। এই 9টি প্রস্তাবের পাশাপাশি একটি দাবি সনদও এই সম্মেলনে গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2004 সালে বাবুরবাজার হত্যা মামলার রায় ঘোষণা হয় আজ। এতে কৈলাসহর জেলা দায়রা আদালত বিধায়ক বীরজিৎ সিনহাকে হত্যা মামলা থেকে মুক্তি দেয় এবং অস্ত্র আইনে 3 মাসের জেল ও 1000 টাকা জরিমানা করেন। 2004 সালে 20 জুলাই পঞ্চায়েতের উপনির্বাচনের দিন বাবুরবাজারে গুলিতে নিহত হন সিপিআইএম কর্মী হান্নান মিয়া ও বিধায়ক বীরজিৎ সিনহার দেহরক্ষী নিখিল দেব। এই ঘটনার পর পরস্পর বিরোধী 3টি মামলা হয়েছিল। দীর্ঘ 9 বছর মামলার প্রক্রিয়া চলে। গত 23 সেপ্টেম্বর আর্গুমেন্ট হয়। ওই দিন জেলা দায়রা জজ গৌতম দেবনাথ এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। আজ বিচারক এই মামলায় বিধায়ক বীরজিৎ সিনহাকে খুনের মামলা থেকে অব্যাহতি দেন। অস্ত্র আইনে 3 মাসের জেল ও 1000 টাকা জরিমানা করেন। অপরদিকে দেহরক্ষীর পিস্তল ছিনতাই মামলা থেকে আব্দুল রহমানকে মুক্তি দেন আদালত। বিধায়ক বীরজিৎ সিনহার করা মামলায় আব্দুল রহমানকে 2 বছর 6 মাসের জেল ঘোষণা করেন আদালত। দুপক্ষই উচ্চ আদালতে আপিল করবে। সত্যের জয় হয়েছে এবং আমাদের উপরে আক্রমণ হয়েছিল ওইটাও চন্দ্র সূর্য মতো সত্য হয়েছে। কারণ আমাদের যে বিবাদীর 2.5 বছরের জেল এবং ওইটাতে প্রমাণ হয়ে গেছে এবং আমরা খুনের মামলা থেকে বেশ খালাস হয়েছি এবং আদালতের উপরে আমার পুরো আস্থা আছে। আমি আগেও বলেছি আদালতে যা রায় দেবে মাথা পেতে নেব, কিন্তু আমরা নির্দোষ এবং একটা অস্ত্র আইনের একটা ভাইলেশনে একটা ফাঁকে যে এটা শাস্তিটা দিয়েছে উচ্চ আদালতে আমরা আপিল করব। আজকে আমরা নকলের জন্য প্রেয়ার করেছি এবং আমি সুবিচার পাব আমার দৃঢ় বিশ্বাস। এবং এই দীর্ঘ 9.5 বছরে আইনের লড়াইয়ে যারা আমাদের আগরতলা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেটরা এবং কৈলাসহরের অ্যাডভোকেটরা যেভাবে আমাদের সাহায্য করেছেন, জনসাধারণ যেভাবে আমাদেরকে মানসিক সাপোর্ট করেছেন এবং এই যে রায়ের আগের 15টা দিন এক পক্ষ ছেলেরা সেটা গুলিগুলা মারছে এবং তার ছেলেরা গুলিগুলা মারছে, ওইটা কোর্টে প্রমাণ হয়েছে না হয়েছে। কিন্তু বিরোধী সেনার হাতের যে পিস্তল ছিল সেই পিস্তলে গুলি ছিল 12টা, তার পকেটে পাওয়া গেছে আরো 5টা, তো 17টা। 17টা গুলির মধ্যে একটা দেখা যাচ্ছে যে রিসেন্ট পাওয়া গেছে। আর এই যে লাইসেন্সের যে কন্ডিশন ছিল, লাইসেন্সের কন্ডিশন হইল একজন লোক লাইসেন্স দিতে গেলে তাকে 12টা একসাথে ক্যারি করতে পারবে আর ইয়ারলি সে 50টা কিনতে পারে। কিন্তু যেহেতু তার কাছে পাওয়া গেছে কেজি 12টার জায়গায় 17টা, সেই জন্য তাকে 30 আর্মস অ্যাক্টে শুধু বিরোধী সেনাকে মামলাতে সাজা দেওয়া হয়েছে। কিন্তু আব্দুল রহমানের যে ছেলের যে মারা হয়েছে এটা কোর্ট বলছে যে এটা প্রমাণিত। 2004 সালে 18 জুলাই রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরাঞ্চলের অরবিন্দনগর কলোনি পোলিং বুথে ছাপ্পা ভোটের ঘটনা ঘটে। এই বুথে পুনরায় নির্বাচনের দিন ধার্য হয় 20 জুলাই। ওই দিন বেলা 2:30টা নাগাদ পোলিং বুথে গোলমালের খবর পেয়ে ছুটে যান বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা পরিষদের প্রার্থী বদরুজ্জামানরা। ফিরে আসার পথে বাবুরবাজারে উত্তেজনা সৃষ্টি হয়। এই সময় গুলির আওয়াজ শোনা যায়। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। উত্তেজনা ছড়ায় সারা শহরে। মামলা হয় 3টি। নিহত হান্নানের বাবা আব্দুল রহমান, বিধায়ক বীরজিৎ সিনহা, বদরুজ্জামান যুবনেতা চন্দ্রশেখর ও বিধায়কের 3 দেহরক্ষী অনিল, প্রমোদ ও রামকৃষ্ণের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরেকটি মামলা করেন বিধায়ক ব্রিজিত সিনহা। তার উপর হামলার আক্রমণের জন্য 10 জনের বিরুদ্ধে মামলা করেন। তৃতীয় মামলা করেন বিধায়কের দেহরক্ষী অনিল দাস। তার সার্ভিস রিভলভার আব্দুল রহমান ছিনতাই করেছেন বলে। আজকে যে রায় দিয়েছে এই রায়ের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? ঠিক হয়েছে, আমরা আপিল করবো, আমরা রায় সন্তুষ্ট আছি। ঠিক আছে, রায় সন্তুষ্ট এখন। তো আপনি আজকে জামিন পেয়েছেন, আপনি উচ্চ আদালতে যাবেন। প্রোটেকশনে যখন দেখে যে সেখানে নিরাপদ নয়, তখন পুলিশ তাদেরকে উদ্ধার করে এসপি অফিসে নিয়ে গেছিল, সেখানে প্রোটেকশনে রেখেছিল। আর পাল্টা একটা অভিযোগ করেছিল আব্দুল রহমান যে বিরোধী সিনহাকে অ্যাটাক করেনি, বিরোধী সিনহার পার্টি অ্যাটাক করেছিল এবং হত্যার উদ্দেশ্যে। সুতরাং দুটো কেসে কনভিকশন আর ইনভেস্টিগেশন পরে চার্জশিট হয়েছিল। আজকে আদালত রায় দিতে গিয়ে বলেছেন বিরোধী সিনহার বিরুদ্ধে এবং তার পিজির বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল যে হত্যার উদ্দেশ্যে তারা আব্দুল রহমান এবং সিপিএম ওদের কর্মীদেরকে অ্যাটাক করেছিল এবং ইন দি প্রসেস আব্দুল রহমানের ছেলে আব্দুল হান্নানকে গুলি করে মেরেছিল বিরোধী সিনহা এবং তার পার্টি পিজিরা। সেটা আজকের আদালত স্পেসিফিক ফাইন্ডিং দিয়ে বলেছে যে ওই দিন সমস্ত সাক্ষ্যবাক্য প্রমাণ পর্যালোচনা করার পরে আদালত এই কনক্লুশনে এসছেন যে ওই দিন ওইখানে যে ঘটনাটা ঘটেছিল এটাতে প্রমাণিত হয়েছে যে বিরোধী সিনহাকে হত্যার উদ্দেশ্যে আব্দুল রহমান এবং তার সঙ্গে যারা ছিল তারা অ্যাটাক করেছিল। বাধ্য হয়ে বিরোধী সিনহার পিজিরা গুলি করতে হয়েছিল। এটা হলো আমার কথা নয়, আদালতের ফাইন্ডিং। কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা। একদিনের রাজ্য সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় ভূতল ও পরিবহন মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ। তিনি বিকল্প জাতীয় সড়কের সম্মতি জ্ঞাপনের কথা জানান সাংবাদিকদের। কুকিতল থেকে সাবরুম বিকল্প জাতীয় সড়ক করতে মৌখিক সম্মতি দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ। গতকাল বিকেলে একদিনের সফর শেষে দিল্লি ফেরার সময় রাজ্য অতিথিশালায় অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বিকল্প জাতীয় সড়কের সম্মতি জ্ঞাপনের কথা জানিয়ে বলেন, অতিরিক্ত জমি পেলেই এই কাজ করা যাবে। এ প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য উল্লেখ করে জানান, মুখ্যমন্ত্রী বলেছেন জমির কোনো সমস্যা হবে না। 2005 সালে প্রধানমন্ত্রীর রাজ্য সফরের সময়ও ত্রিপুরা সরকার এই দাবি জানিয়েছিল। As a follow-up, we had the meeting in Guwahati. Subsequent to that, I went to Arunachal Pradesh because I had said after the meeting in Guwahati of all the northeastern states, I will cover each and every state. I visited Arunachal Pradesh. In the meantime, the CM had come to Delhi. I had met him on a different occasion when we were organizing a meet of the northeastern people on HIV. I had met him. Then I was not the minister. But subsequently, when I became the minister, we had an occasion to meet in Delhi. He had met the Prime Minister, and after that he met. গত 10 বছরে ত্রিপুরা বিধানসভায় এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে অন্তত 5-6 বার ভারত সরকারের কাছে পাঠিয়েছে। প্রস্তাবিত এই বিকল্প জাতীয় সড়ক পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলা জেলা সদর বাদে বাকি সবগুলি জেলা সদর ছুঁয়ে যাবে 10টি মহকুমা সদর এবং 22টি ব্লক সদর। প্রস্তাবিত এই সড়কের বেশিরভাগটাই উপজাতীয় অধ্যুষিত এলাকা হয়ে যাবে। Today we have laid the foundation stone for the 44 highway, and the initial number was about 45. And when we complete this project, it will generate a lot of economic activity. Not that the road is not, we are widening it. That makes it possible for bigger traffic, means bigger economic activity. There is also a demand by the state for additional highway. Now this will take up after they have already assured me that they have already got the land in possession. I have told them only when we take up the issue, when the land is... ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাবুরবাজার হত্যা মামলায় বিধায়ক বীরজিৎ সিনহা মুক্তি পাবার পর অনুগুটি লজে এক সাংবাদিক সম্মেলন করে বিচার বিভাগের রায়ের সম্মান জানান। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সহ অন্যান্যরা।
বাবুরবাজার হত্যা মামলায় বিধায়ক বীরজিৎ সিনহা মুক্তি পাওয়ার পর ঊনকোটি লজে এক সাংবাদিক সম্মেলনে বলেন, আজকের রায়ে সত্যের জয় হলো। তিনি বিচার বিভাগের এই রায়কে সম্মান জানান। এবং আজকে সত্যের জয় এটা প্রমাণ হয়েছে। বাবুরবাজারে আমাদের উপরে আক্রমণ করেছিল সিপিএমের নেতাকর্মীরা, আজকে মাননীয় আদালতের রায়ে তা প্রমাণ হয়েছে এবং আমাদের বিবাদী পক্ষের শাস্তিও আদালত দিয়েছে এবং আমরা আদালতের যে রায়টা দিয়েছি। হাইকোর্টের বারের সিনিয়র আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস বলেন, সেশন জাজ আজকে তার ফাইন্ডিংয়ে বলছে যে ওই দিন যে ঘটনাটা বাবুরবাজারে ঘটেছিল সমস্ত সাক্ষ্যপক্ষ পর্যালোচনা করে কোর্ট এই কনক্লুশনে এসছে যে ওই দিন বীরজিৎ সিনহাকে অ্যাটাক করেছে আব্দুল রহমান, সিপিএমের যে উপপ্রধান এবং তার সঙ্গীরা, এবং অ্যাটাকটা এমন পর্যায়ে গেছিল এমন পর্যায়ে ছিল যে বীরজিৎ সিনহা এবং তার পিজিদের রিজনেবলি অ্যাপ্রিহেনশন হওয়ার মতন ঘটনা ঘটছে যে গুলি না করলে, প্রতিহত না করলে। অপরদিকে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন বলেন, সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে। কাজে এই ফ্যাসিস্ট সরকার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সহ যারা ষড়যন্ত্রকারী বলবো এই ঘটনার পেছনে যাদের মস্তিষ্ক কাজ করেছিল তখন, দে শুড বেগ পার্ডন ফ্রম বীরজিৎ সিনহা এন্ড দ্য পার্টি। ক্ষমা চাওয়া উচিত। এই যে ষড়যন্ত্র করেছি বীরজিৎ বাবু, যে সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস কর্মীদের মনোবল তলানিতে আসবে এবং এটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারবো। এই ছিলেন ওনার প্ল্যানিং, এবং প্ল্যানিংটা এক্সিকিউট করেছেন একটা পুলিশের একটা অংশ, এবং তাকে সহযোগিতা করেছেন সরকারি উকিল এবং আগরতলা থেকে কিছু বড় মাপের উকিল যারা এই। কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন কাঠালিয়া অঞ্চল কমিটির 16তম সম্মেলন অনুষ্ঠিত হয় কালীকৃষ্ণনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কনফারেন্স হলে। সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন কাঠালিয়া অঞ্চল কমিটির 16তম সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল কালীকৃষ্ণনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কনফারেন্স হলে। 207 জন প্রতিনিধির উপস্থিতিতে সকাল 11টায় বিদ্যালয় মাঠে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতৃবর্গ। সম্মেলনের উদ্বোধক ছিলেন গণ আন্দোলনের নেতৃত্ব নকুল মল্ল। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সুভাষ দেব। সারা দেশে এই সংগঠনটাকে গড়ে তোলার প্রশ্নে একটু সমস্যা পেয়ে রয় সাময়িকভাবে হইল, কারণ গণতান্ত্রিক যুব ফেডারেশন মতাদর্শগত রাজনৈতিকভাবে কমিউনিস্ট পার্টিকে সমর্থন করে তারা, বা কমিউনিস্ট পার্টিও তাদের কর্মসূচি আন্দোলনকে সমর্থন করে। সেই পার্টি যেহেতু 3 ভাগে বিভক্ত, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, 3টা ভাবে বিভক্ত হয় জাতীয় রাজনীতিতে বামপন্থী কমিউনিস্ট আন্দোলনরা একটু সাময়িককালের জন্য একটু দুর্বল হয়ে পড়ে। তার একটা নেতিবাচক প্রভাব এই সংগঠনের মধ্যে পড়ে, যার জন্য সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন বিল্লু আচার্য। 13 জন প্রতিনিধি প্রতিবেদনকে সমর্থন জানিয়ে খোলামেলা আলোচনা করেন। 5টি প্রস্তাব সম্মেলন থেকে সম্মতিক্রমে গৃহীত হয়। সংগঠনের রাজ্য নেতৃত্ব পীযূষ দেবনাথ, বিভাগীয় নেতৃত্ব তাজুল ইসলাম সম্মেলনকে অভিনন্দন জানিয়ে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, নারী নির্যাতন ও কুসংস্কার বিরোধী সামাজিক বিধির বিরুদ্ধে সতর্ক ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। আমরা চিহ্নিত করি, আগামী দিনে সেই দুর্বলতাগুলো দূর করার জন্য আমরা সাংগঠনিকভাবে নতুন উদ্যমে নতুন শক্তি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি। সে অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি শুধু যেই কথাটা বলার চেষ্টা করব, বন্ধু, আমাদের সংগঠনের যে বার্তাটা ছিল আজকে অঞ্চল সম্মেলনে দাঁড়িয়ে প্রায় 13 জন যারা প্রতিনিধি যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমাদের গত সম্মেলনের রাজ্য সম্মেলনের একটা বার্তা ছিল আমরা প্রতি মাসে একবার ইউনিটটা বসবো, ইউনিট এলাকায় একটা টিম অন্তত 4-5 জনের তৈরি করব, ইউনিটি এলাকায় আমাদের স্থানীয় যে আন্দোলনগুলো আছে এগুলোকে আমরা চিহ্নিত করবো এবং লড়াই এবং সংগ্রামের রূপ দেব। শুধু এই নয়, এবার আমাদের প্রাথমিক সম্মেলনের ক্ষেত্রে আমাদের একটা স্লোগান ছিল যা আমরা আমাদের যাদেরকে সভ্যবোধ করেছে ওরা দিয়েছিল, ওরা জানান দেওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে যে রাষ্ট্র ক্ষমতা দখল করে ওরা প্রমাণ করেছিল 1937 সালে ওখানে ওরা
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বোর্ডের মধ্যে লিখে দিয়েছিল একজনও নেই বেকার ওই সমিতি ইউনিয়নের মধ্যে, সবাই চাকরি হয়েছে, বিকল্প কাজের গ্যারান্টি হয়েছে এখানের মধ্যে। সেই লক্ষ্যকে সামনে রেখে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আজকে আমরা ডিওয়াইফাই সম্মেলন করছি। লাস্ট বলছি সমাজতন্ত্র কি এখানের মধ্যে, এই জায়গাটা বুঝতে হবে। এখানের মধ্যে সমাজতন্ত্র মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, যে 5টা মৌলিক অধিকার মানুষের যে গ্যারান্টি করার কাজ, ওই সমাজতন্ত্র করতে পারে। শুধু মুখে সমাজতন্ত্র বললাম আমরা, কিন্তু বুঝার ক্ষেত্রে যদি ঘাটতি থাকে মুখস্থ বললে তো হবে না কমরেড। সম্মেলন থেকে 32 জনের নতুন অঞ্চল কমিটি গঠন করে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়, যথাক্রমে বিল্লু আচার্য ও কৌশিক চন্দকে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের কমলনগরে সিপিএমের এক সভায় কংগ্রেসের 24 পরিবারের 62 জন ভোটার সিপিএমে যোগ দেয়। উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস সহ অন্যান্যরা। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম মোহরছড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। কমলনগরের বাসিন্দা বেনু দেবনাথের বাড়িতে আয়োজিত সভায় নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম বিভাগ